স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এনবিআরে কম্পিউটার শাটডাউন প্রত্যাহার হওয়ার 2 দিন বন্ধের পর স্থলবন্দরগুলোতে শুরু হচ্ছে কার্যক্রম। সকাল থেকে বন্দরগুলোতে লোকজন আসতে শুরু করেছে। 2 দিনের অচল অবস্থা কাটিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সচল হবার খবরে স্বস্তিতে ব্যবসায়ীরা, প্রস্তুত শ্রমিকরাও কাজে যোগ দিতে পেরে খুশি তারা। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজস্ব কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছিল আমদানি রপ্তানি। ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এরপর সরকারের আশ্বাসে এনবিআরের কম্পিউটার শাটডাউন প্রত্যাহার করা হয়। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলাল, সবাই কাজে ফিরছে কিনা আর বন্দরের চিত্র কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তাসনিম, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 দিনের যে কমপ্লিট শাটডাউন, এই শাটডাউনে কিন্তু আসলে ভোমরা স্থলবন্দর একেবারে স্থবির হয়ে পড়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে, পণ্যবাহী ট্রাক, এবং এই ধরনের প্রায় 500 পণ্যবাহী ট্রাক কিন্তু আটকে পড়ে। আমরা সকালে ভোমরা শুল্ক স্টেশনে খোঁজ নিয়েছি, সেখানকার কর্মকর্তাকে যদিও পাওয়া যায়নি। সেখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে 9টা থেকে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে, তবে যাত্রী সেবাটা চালু ছিল। যাত্রী সেবাটা চালু থাকার কারণে তারা সেখানে সময় দিচ্ছেন। এবং আমরা বিভিন্ন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু 9টা থেকে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে, সেহেতু আমরা কিন্তু 9টা থেকে কাজে আমাদের শ্রমিকরা কাজে অংশগ্রহণ করবে। এবং কাজের যে শুরু হচ্ছে এটাতে তারা অনেক খুশি, কারণ তাদের কিন্তু দৈনিক ইনকামের উপরেই তাদের হচ্ছে জীবিকা নির্বাহ হয়। এবং এই ঘটনায় কিন্তু তারাই বেশি বিপাকে পড়েছিল বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং ভোমরায় প্রতিদিন যে পরিমাণে ট্রাক যাতায়াত করে পারাপার হয়, সেই যে কর্মযোগ্য সেটা একেবারে স্থবির হয়ে পড়ায় কিন্তু ব্যবসায়ীরাও যেমন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, পাশাপাশি শ্রমিকরাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে আমরা গত 2 দিনে এখানকার কোনো কর্মকর্তার সাথে আসলে কিন্তু কথা বলতে পারিনি। বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানিয়েছিল যে এটি কেন্দ্রীয় কর্মসূচি। কেন্দ্র থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউনটা রেখেছে। তো সেই কর্মসূচি প্রত্যাহার হলে তাদের কর্মসূচি প্রত্যাহার হবে বলে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিল। আজকে সকালে আমরা যখন এসেছি তখন আসলে সেইভাবে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। সেখানের কর্মচারীরা আমাদেরকে সেটি জানিয়েছে যে 9টা থেকে যেহেতু আমাদের কার্যক্রম শুরু হবে আমদানি রপ্তানি কার্যক্রম, এবং কর্মকর্তারা আসলে এখানের যে কর্মযোগ্য এবং কর্মচাঞ্চল্য সেটা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা এখানকার শ্রমিক, ব্যবসায়ী এবং কর্মকর্তাদের। তো এই ছিল সাতক্ষীরার শুল্ক স্টেশন ভোমরা থেকে। ধন্যবাদ বেলাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তুলে ফেলা হচ্ছে যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন। সেতুর পূর্ব পাড় থেকে এই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। তুলে ফেলার পর সেই জায়গাটুকু সেতুর সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের। সেতুর 2 লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতুর লেন প্রশস্ত হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে। 1998 সালের 23শে জুন চালু হয় যমুনা সেতু। প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও 2004 সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে সেতুতে সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে যমুনার ওপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ। চলতি বছরের 18 মার্চ নতুন রেল সেতু উদ্বোধন করা হয়। নতুন রেলওয়ে সেতু চালু হওয়ার পর থেকে রেলপথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অবশেষে সেতু থেকে পরিত্যক্ত রেলপথ অপসারণের কাজ শুরু হয়। সেতু থেকে রেল লাইন অপসারণ হলে 3.5 মিটার জায়গা বাড়বে। যানজট ও দুর্ঘটনা এড়াতে এই অংশটুকু সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের। এখন যদি মনে করেন রেল সেতুটা যদি সড়কের মধ্যে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে রাস্তায় স্পেস বাড়বে, মানে অনায়াসেই গাড়িগুলো ওভারটেকিং করতে পারবে, ঝুঁকি কমবে। এখন তো রেল ব্রিজ হয়ে গেছে, তো এখন হলো আপনার ওই রেল তুলে দিয়ে ওই জায়গায় রাস্তাটা বাড়িয়ে দিলে আমাদের জন্য সুবিধা। সেতুর 2 লেন প্রশস্ত হলে চলাচল সুবিধা বাড়ার পাশাপাশি কমবে যানজট ও দুর্ঘটনা। নতুন ব্রিজ হওয়ার পরে পরিত্যক্ত রেল লাইন সেতুর থেকে অপারেশন করার পরে যদি রাস্তা প্রশস্ত হয়, সেটা জনগণ সহ সবার জন্য উপকৃত হবে। এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ি দুর্ঘটনা কবলিত হয়, আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে।
রেল লাইন তোলার কাজ শেষ হতে অন্তত 2 মাস সময় লাগবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে। দ্রুত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে রয়েছে ইতিহাস ঘেরা শমশেরনগরের পরিত্যক্ত বিমানবন্দর। নীরব সম্ভাবনার প্রতীক হলেও আদৌ পূর্ণতা পায়নি আধুনিক সুযোগ সুবিধার। অথচ সরকারের সদিচ্ছায় এটি হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশপথ ও অর্থনৈতিক প্রবেশদ্বার। প্রবাসী পর্যটক আর ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির সম্ভার দুয়ার খুলে দিতে শমশেরনগর বিমানবন্দরের বিকল্প নেই। চারদিকে সবুজ চা বাগান, তার মাঝে একান্ত নীরবতায় দাঁড়িয়ে আছে বিশাল রানওয়ে। একসময় সেখানে ডানা মেলে নামতো বিমান, সেখানে এখন শুনশান নীরবতা। বিমানবন্দরটির চালুর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসী ও পর্যটকরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অব্যবহৃত এই রানওয়ে এখন নতুন করে আসার আলো দেখাচ্ছে মৌলভীবাজারবাসীদের। আমরা এরকম ভাবে পথেই বাধাগ্রস্ত হচ্ছি, এটা মানুষ আসলে মেনে নিতে পারে না। এটা একটা বড় প্রবলেম। এটা ধরলে আমরা লাগে ইজি এবং সস্তা হইব, সিলেট থেকে বিমানতেই আরো সস্তা হইব, তাই না? পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুধু প্রবাসীদের জন্য নয়, এটি বদলে দিতে পারে পুরো জেলার পর্যটন শিল্পকে। সরকারের কাছে জোরালো দাবি জানাই, যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গলের পর্যটনকে বাঁচানোর জন্য শমশেরনগর এয়ারপোর্ট অতি শীঘ্রই চালু করার পদক্ষেপ নেওয়া হোক। 1942 সালে নির্মিত 622 একর জায়গা জুড়ে বিমান ঘাঁটিটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট, প্রস্থ 75 ফুট। 1995 সালে একবার বেসরকারি ফ্লাইট চালু হলেও পর্যাপ্ত সুবিধার অভাবে তা টেকেনি। এটি চালু হলে শুধু মৌলভীবাজার নয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এমনকি সিলেট জেলার কিছু অংশের মানুষেরও সহজ যাতায়াতের দ্বার খুলবে। 13টি উপজেলার মানুষের জন্য কাছাকাছি অবস্থানে আছে শমশেরনগর, যেখানে ওইসব উপজেলা থেকে সিলেট বিমানবন্দরের দূরত্ব 130 থেকে 65 কিলোমিটার। শুধু যাত্রী পরিবহনই নয়, ভবিষ্যতে কার্গো ফ্লাইট চালু করে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিমানবন্দরটি পুরো অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশাবাদী অনেকে। এই বিমানবন্দর চালুর সাথে এই অঞ্চলের কৃষি এবং বিভিন্ন যে আমাদের যে রপ্তানিমুখী যে খাত রয়েছে সেইগুলোর একটা আমূল পরিবর্তন আসবে। বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে পরিদর্শন করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া উপদেষ্টা পরিষদে এটি চালুর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। ক্যাবিনেট ডিভিশনে আমাদের যে রিপোর্ট যায় সেখানে আমরা চালু করার যৌক্তিকতা তুলে ধরছি, এবং চালু যদি হয় তাহলে আমাদের পর্যটনে প্রসার হবে, কর্মসংস্থান হবে। সরকারের হস্তক্ষেপে এ অঞ্চলের মানুষ পেতে পারে বহুদিনের স্বপ্নের বাস্তব রূপ, বদলে দিতে পারে জেলার প্রবাসী নির্ভর অর্থনীতি, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যকে। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করলেও এখন পর্যন্ত গোপালগঞ্জের শনাক্তে পরীক্ষা শুরু হয়নি। একদিকে কিট আসেনি, অন্যদিকে আরটিপিসিআর চালানোর মতো জনবল নেই এখানে। কর্তৃপক্ষ বলছে দ্রুত কিট আসলে শনাক্তের কাজ শুরু হবে। হাটবাজারে সড়কে মানুষের স্বাভাবিক যাতায়াত, বোঝার উপায় নেই দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। কারো মাঝেই নেই সচেতনতার বালাই। হাসপাতালের চিত্রও প্রায় একই। এ ব্যাপারে উদাসীন রোগী ও স্বজনরা। আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন জ্বর, সর্দি কাশিতে আক্রান্তরা। অধিকাংশ রোগীই মাস্ক না পরে ভিড় করছেন চিকিৎসা কেন্দ্রে। আবার অনেকে জানেই না করোনা সংক্রমণের কথা। জানি না বেশিটা করোনা গ্রামে থাই তো। করোনা বাড়ছে এটা তো আমরা শুনিনি, নতুন করে করোনা আসছে এটা আমরা জানি না। এদিকে করোনা পরীক্ষার কিট না আসায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর কোথাও করোনা পরীক্ষা শুরু হয়নি। আরটিপিসিআর চালানোর মতো জনবল না থাকায় আরটিপিসিআর রুমটি তালাবদ্ধ। পরীক্ষার কিট আসলে করোনা শনাক্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি, কিন্তু এখনো কিট পাইনি বলে আমরা আমাদের এখানে পরীক্ষা হচ্ছে না। বিভিন্ন উপজেলা হাসপাতাল সহ জেলা পর্যায়ে আলাদা শয্যা প্রস্তুত রাখার কথা জানিয়েছেন সিভিল সার্জন। টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আগে প্রজেক্ট ছিল, তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। এটা আমরা অর্জন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং কিছুটা মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমাদেরকে জানানো হয়েছে যে আমরা অল্প সময় যে কিট পাবো,
তো পাইলেই আমরা গোপালগঞ্জে পরীক্ষা শুরু করতে পারবো। কোভিড-19-এর জন্য কিন্তু আমরা বেড রেডি করতেছি রাখার জন্য। করোনা ছড়িয়ে পড়ার আগেই শনাক্তের ব্যবস্থা সহ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটে হাট বাজার উন্নয়নে ভবন নির্মাণের কাজ শেষ না করে পালিয়ে গেছে ঠিকাদার। ১.৫ বছরের কাজ 4.5 বছরেও শেষ না করে লাপাত্তা ঠিকাদার। চরম দুর্ভোগে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা বাজার, ক্ষেতলালের লালাগড় এবং আক্কেলপুরের ড্রাইকালি বাজার উন্নয়নে 3টি দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2 বছরে কাজ শেষ করার কথা থাকলেও সময় বাড়ানো হয় 3 বার। 4.5 বছরে মাত্র 30 ভাগ কাজ করে পালিয়ে যায় ঠিকাদার। দীর্ঘদিনেও ভবন নির্মাণ না হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। এই বিল্ডিং করার পর থেকে এই দোকানগুলো বসানোর সমস্যা হচ্ছে, বাইরে জায়গাও হচ্ছে না। নির্মাণ করতে করতে ঠিকাদার 2-3 বার হারে চলে গেছে, 2 বার 3 বার কাঠ লাগাইছে, সেই কাঠ আবার খুলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় এটার ব্যবস্থা করা হোক, দ্বিতল ভবনের ব্যবস্থা করা হোক, অন্যথায় এটাকে সরিয়ে নিয়ে এখানে সাধারণভাবে যে ব্যবসায়ীরা ব্যবসা করত সেই ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। অবশ্য নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়াকে অজুহাত হিসেবে দেখাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় ঠিকাদারের চুক্তি বাতিল সহ ভবন 3টির কাজ শেষ করতে নানা উদ্যোগের কথা বলছে এলজিইডি। দীর্ঘদিন কন্ট্রাক্টর না করায় ফেলে চলে যাবে, আমরা তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করি, শীঘ্রই অবশিষ্ট কাজ নতুন কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে পুনর্নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে জনদুর্ভোগ লাঘব করব। 2020 সালে নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্স। চুক্তি হয় 7,11,86,000 টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। চোরের উপদ্রবে তটস্থ কুষ্টিয়া শহরের আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গেল 5 বছরে একের পর এক চুরি, অবকাঠামোগত নানা সমস্যায় শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা। নাজুক অবস্থা থেকে কিভাবে স্কুলটিকে টেনে তোলা যায় সে রাস্তা খুঁজছেন সংশ্লিষ্টরা। 2 কক্ষে সব মিলিয়ে মাত্র 12 শিক্ষার্থী, ক্লাস নিচ্ছেন 2 শিক্ষক। এ চিত্র কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গেল 5 বছরে এই প্রতিষ্ঠানে চুরি হয়েছে অন্তত 20 বার। নেই স্কুলের ভবনের গ্রিল, জানালা, দরজা কিংবা ফ্যান। খোয়া গেছে প্রজেক্টর, টিউবওয়েল এবং 24 জোড়া বেঞ্চ। এমন নানা সংকটে স্কুলটিতে প্রতিনিয়ত কমছে শিক্ষার্থীর সংখ্যা। সব চুরি হয়ে গেছে, বেঞ্চ দরকার, ফ্যান চুরি হয়ে গেছে, বেঞ্চ চুরি হয়ে গিয়েছে, আবার ফ্যান, ময়লা ঝুড়ি সব নিয়ে চলে গিয়েছে। ব্যবস্থা ভালো না থাকায় প্রায়ই চুরি হচ্ছে এখানে, আর ছাত্রছাত্রী ঠিকমতো কম দেখে। শিক্ষার মান পরিবেশটা যদি ফিরে দেওয়া হয় তাহলে অবশ্যই সে স্টুডেন্ট অনেক বাড়বে আগের তুলনায়। বেহাল দশা নিয়ে হতাশ বিদ্যালয়ের শিক্ষকরাও। বসার জায়গা নেয়, ওই রুমটা যখন আমরা নিতাম তখন ছাদ থেকে ঝুড়ে ঝুড়ে পড়তো। বিল্ডিং এর আসলেই সমস্যা, অনেক অভিভাবকও তো এই জন্য বাচ্চা দিতে চায় না। শ্রেণী 6টা, তাহলে 2টা রুম দিয়ে 6টা শ্রেণী পড়ানো আমাদের জন্য খুবই কষ্টকর। স্কুলটির নাজুক অবস্থা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। এটা ভবন অনুমোদন হয়েছে ঠিকই, কিন্তু কোনো একটি কারণে অধিদপ্তর থেকে অর্থ ছাড় হচ্ছে না। এই অবস্থায় পুনরায় আমরা আবার তাকে অনুরোধ করেছি যে এটা যেন আবার অধিদপ্তরকে অবহিত করা হয়। আপনার মাধ্যমে আমি অবগত হলাম, খতিয়ে দেখা হবে যে অবকাঠামোগত যদি সমস্যা থাকে সেখানে কোনো উত্তরণের উপায় আছে কিনা, চুরির সাথে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কিনা, একই সাথে যদি বাইরের কেউ থাকে সেটি আমরা পুলিশের মাধ্যমে খুঁজে বের করবার চেষ্টা করব। বিদ্যালয়ের মান উন্নয়নে নজর দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।